কথা বলে বোধহয় লাভ নাই, আমরা রক্ত দিয়েও লাভ করতে পারি নাই, শহীদ হয়েও লাভ করতে পারি নাই। আমাদের বারবার মাঠে গিয়ে চপটাঘাত না করা পর্যন্ত বোধহয় কোনো কেউ কথা শুনবে না আমাদের। তো এই মিষ্টি মিষ্টি কথা বলবো, এই তরুণ নেতা উনি অবশ্য একটু ক্ষিপ্র ভাবে কিছু কথা বলেছেন, পদত্যাগ টদকে এইগুলো ইত্যাদি। পদত্যাগ তো এইটা ইয়ে না, খোরমা না যে বললাম খেয়ে ফেললো। পদত্যাগ করাতে গেলেও যে ভারতে যেভাবে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করাতে হয়েছে সেভাবেই করাতে হবে। আর নুরুজ্জামান ভাই অত্যন্ত প্রিয় মানুষ আমার, দীর্ঘদিন বিজ্ঞ লোক, ভেটেরান, চুলের দিকে তাকালেই বোঝা যায়। আশা করেছিলাম উনি রাজনৈতিক বিশ্লেষণ করবেন। উনি বলেছেন যাকে যেখানে দেওয়া হয় কাজ হয় না, আমার নাম দিয়ে উদাহরণ দিয়েছেন। উনি টেকনিক্যাল বিশ্লেষণ করেছেন। আমি ওনার কাছে রাজনৈতিক বিশ্লেষণটা আশা করেছিলাম। আজকে যে এই অবস্থাটা, এটা টেকনিক্যাল কারণে নয়। আমরা যে চারজন এখানে আছি, এই চারজনের চেয়ে বিজ্ঞ মন্ত্রী, এই চারজনের চেয়ে প্রত্যেকটা লোক যেখানে যে আছে তারা বোঝে কেন কি হচ্ছে। এগুলো ম্যান মেড প্রবলেম। সমস্যা হলো আমরা এক হতভাগা দেশে, জাতিতে জন্মগ্রহণ করেছি যে আমাদের ভোটাররা অত্যন্ত লোভী। ভোটাররা একটা ভালো ক্যান্ডিডেটকে চুজ করে না, তারা এমন লোককে ভোট দেয় যে 2 দিন ওই ভোটের পরের দিন থেকে তার ঘাড়ে খড়গ বসায় চাঁদা দেওয়ার জন্য। ভালো লোকের কোনো স্থান আমি সমাজে দেখছি না। সুতরাং প্রথম দায়িত্বটা দেশের মালিক জনগণের। জনগণ কাকে নির্বাচিত করলো। আজকে দেখেন আমি বাংলাদেশ সংস্কার পার্টি উদ্যোগ নিয়েছিলাম। আমাদের স্লোগান ছিল সংস্কারবিহীন নির্বাচন, গণতন্ত্র যাবে নির্বাসন। প্রায় নির্বাসনে গিয়েছে। আমরা বলেছি সংস্কারবিহীন নির্বাচন, স্বৈরতন্ত্রের পুনর্বাসন। আমরা বলেছি ডক্টর ইউনূসকে যে আপনি এত বই টই লিখে কমিশন করে সংস্কার বানিয়ে যাচ্ছেন, পলিটিক্যাল গভর্নমেন্ট এসে তো এটা ডাস্টবিনে ছুড়ে দিবে। সুতরাং আমরা বিরোধী দলকে বলেছি যে আপনারা পিআর থেকে সরবেন না, আপনারা স্থানীয় সরকারের নির্বাচন থেকে সরবেন না। ওখানে সরেই তাদের দুর্বলতা, তাদেরও একটু লোভ ছিল ক্ষমতায় যাওয়ার। আমাদের উদ্দেশ্য যদি থাকে ক্ষমতায় যাওয়ার, দেখেন একটা প্রবাদ আছে, কানে দিয়েছি তুলো, পিঠে বেঁধেছি কুলো। প্রতিটা সরকার এসে মনে হয় কানে তুলো। আমরা যা বলি এখানে টকশোতে, মনে হয় সরকার বধির, মুখ, চোখে দেখে না, অন্ধ, করে না কো ফুসফাস, মারে না কো ডুইডাস, যে কবিতা পড়েছিলাম, সরকার মনে হয় ওরকম অথর্ব সরকার হয়। আসলে তা নয়, আসলে তারা ভং ধরে। তারা জানে গতিতে চলেছে, মানুষ অনেক রক্ত না দিলে গতি আর সহজে যাবে না। অন্তত ঠেলে ধাক্কায় 4 বছর 4.5 বছর নির্বাচন মতো নিয়ে যেতে পারবো, যার জন্য তারা আমাদের এইসব কথা ভ্রুক্ষেপ করে না। সুতরাং রাজনৈতিকভাবে বিশ্লেষণ করতে হবে যে সবকিছু আমরা তারেক রহমানকে দায়িত্ব দিচ্ছি। এক দেশ এক নেতা, এই এক পরিবার, এভাবেই দেশ চালায়। এখান থেকে আমরা এত রক্ত, এত শহীদ প্রাণ দিয়েও আমরা কিন্তু এর ইয়ে করতে পারিনি। আজকে দেখেন যেই সরকার এক দফার ঘোষণার দাবি করে, যেই সরকার যারা আন্দোলন করেছে তাদের ছবি ছাড়া ডকুমেন্টারি করে, সেটা প্রতিবাদ করার কারণে যখন বিদেশিরা চলে যায় তখন বিদেশিরা বোঝে এই বাংলাদেশ জাতি হিসাবে আমরা কতটুকু বলিষ্ঠ। আমরা যদি জাতি হিসাবে বলিষ্ঠ না হই তাহলে কি আমরা একটা ভালো সরকার পাবো? আমাদের যদি পানি আর দুধ মিশানো, পাউডার মিশানো দুধ থাকে, তাহলে বাটার বা মাখন কি ভালো হবে? আমাকে অনেকে বলেন যে আপনি তো সেনাবাহিনীতে ছিলেন, সেনাবাহিনীর অফিসাররা, আজকেও একজনের সাথে কথা হয়েছে, 2 জন আসছিল। আমি তাদেরকে বললাম আমাদের সেনাবাহিনী তো ইম্পোর্টেড না, ফরেন সেনাবাহিনী না, এই সমাজ থেকে, এই পরিবার থেকেই গড়ে উঠেছে। তাদের কারো কারো মীর জাফরের রক্ত আছে, কারো কারো দালালির রক্ত আছে, কারো কারো আওয়ামী লীগের রক্ত আছে, কারো কারো বিএনপির রক্ত আছে, কারো গায়ে জামাতের রক্ত আছে। কিন্তু দেশ প্রেমের যে আকাঙ্ক্ষা, এটা যাদের মধ্যে আছে তাদের জন্য নির্ধারিত হলো আয়নাঘর, তাদের জন্য জেল, তাদের জন্য ডিমোশন, তাদের জন্য চাকরিচ্যুত। আমি যদি আমার ভাগ্য ভালো যে আমি অনেক আগে চাকরি স্বেচ্ছায় ছেড়ে চলে আসছি, আমি না আসলে আমার হয়তো ফাঁসির আদেশ হতো। আমি তো একটা কথা সহ্য করতাম না, একটা অন্যায় আমি কখনো সহ্য করিনি, ভবিষ্যতে করবো না। সুতরাং আজকে আমাদের বিদ্যুতের যে আলোচনা করছি, এটা রাজনৈতিক প্রবলেম। আমরা ভালো রাজনৈতিক দলকে ক্ষমতায় বা দায়িত্বে আনতে পারি নাই, এবং আমরা
5ই আগস্টের আগে যে অবক্ষয় আমরা দেখি, কোনো পরিবর্তন আমরা করতে পারিনি, আমরা ব্যর্থ হয়েছি। আমরা এই দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে প্রতারক সরকার করা যাবে না। সংসদে দাঁড়িয়ে যখন বলা হয় যে আমরা এটা না করলে তো নির্বাচন হতো না, আমরা ক্ষমতায় আসতে পারতাম না, তার জন্য আমরা ওগুলো তখন সাইন টাইন করে কোন রকম পার করেছি। এইরকম পবিত্র জায়গায় বসে যারা প্রতারণার গল্প করে, তাহলে আজকের এই টক শো হলো বিট অ্যারাউন্ড দ্য বুশ। আসল জায়গায় আসল ইয়েতে না গিয়ে আমরা কথা বলছি, ঘন্টা 1.5 ঘন্টা কথা বলবো, তার কিছু ভিউ হবে, আর আমরা একটু ঝগড়াঝাড়ি করলে ভিউ আরো বেড়ে যাবে, তারপরে এটা দিয়ে উপস্থাপক চলবে বা পরিচালক চলবে, কাজের কাজ কিছু হবে না, সরকার কিছু শুনবে না, সরকারের কানে এগুলো যাবে না। সরকারকে শক্ত হাতে যদি প্রতিবাদ না করা যায়, 5 মাস 6 মাস হয়ে গেছে, বলে যে মাত্র 6 মাস, কিন্তু 5 মাস 6 মাসের মধ্যে তারা তাদের অধ্যাদেশ সব বাতিল করে দিল, গুম কমিশন বাতিল করে দিল, দুদকের স্বায়ত্তশাসন বাদ করে দিবে, বিচারালয়কে মুক্ত করবে না, এগুলো সব বোঝে, এগুলো 6 মাস লাগে। পুলিশের কোনো পরিবর্তন আনলো না, আগের সরকারও ইউনিফর্ম চেঞ্জ করছে, এই সরকার সেই ইউনিফর্ম চেঞ্জ করছে। এটা হলো জনগণের কে চোখে ধুলি দেওয়া। যাই হোক, আমি এই জাতির ভবিষ্যৎ খুব একটা ভালো দেখছি না। এইদিকে দেখেন, একটা স্বাধীন দেশে অন্য একটা দেশের রয়ের প্রধান আসে পরামর্শ দিতে, তাহলে আমরা কি এখনো স্বাধীন নই? অনেকে 71 নিয়ে, স্বাধীনতা নিয়ে অনেক বড় বড় গল্প করেন। আর যখন জাদুঘর উদ্বোধন হলো গত 5 তারিখে, আমি একটা পোস্ট দিয়েছিলাম যে আওয়ামী সংবিধানটা এই জাদুঘরে প্রথম ঢুকানো দরকার ছিল। আমরা সংবিধানটাকে জাদুঘরের বাইরে রেখে 5ই আগস্টের বিজয়ের এই জাদুঘর উদ্বোধন করি। আমরা কি ধরনের রাজনীতি করি, আমরা কি ধরনের দেশপ্রেম আমাদের মধ্যে। সুতরাং আমি মনে করি যে এইসব টক শো দিয়ে কিছু হবে না, আবার রক্ত দিতে হবে, আবার রাস্তায় নামতে হবে, আবার যেন আয়না ঘর না হয়, আবার যেন জেলে কাউকে নিতে না পারে, সেই সব ভাবে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমরা ক্ষমতার জন্য, আমরা একটা অ্যাচিভমেন্টে এসে 5ই আগস্টের পরে কে কি করলো, ইভেন এক দফার ঘোষণা কে দিয়েছে, আমরা কার নাম কানে শুনেছি সেটা অস্বীকার করে অন্য ডকুমেন্টারি হয়ে যায়। আবু সাইদকে দেখানো হয় না, এই হাদিকে পাওয়া যায় না খুঁজে ডকুমেন্টারিতে। তাহলে কিভাবে আমার নুরুজ্জামান ভাই বুঝবে যে মাটির তেল আছে, গ্যাস আছে, এগুলো এই সরকার উঠাবে বা ব্যবস্থা করবে? এই সরকার 6 জন শিশু মারা যাওয়ার জন্য একটা হাসপাতাল বন্ধ করে দিল, বিদেশি ছাত্রছাত্রীরা কান্নাকাটি করলো, 1000 হামে মারা গেল, কই কিছু তো হলো না, ওই মন্ত্রীর পদত্যাগ, ওই মন্ত্রীকে সরানো হলো না। তারপরে এই যে দুর্ঘটনায় রাস্তাঘাটে যে মানুষ মারা যায়, আর জানা মতে কোনো দেশে এত মানুষ রাস্তায় মরে না, অথচ সড়ক মন্ত্রী ঠিকই এসিতে থাকে, স্যুট পরে, হ্যাঁ, তারপরে শিক্ষামন্ত্রী এতগুলো ফেল করলো, অন্য দেশে ফেল উঠেই গেছে, এমন ভাবে পড়াশোনা করা হয় ফেল করার কোনো সুযোগ নাই, ফেল করতে পারে না, পাস করতে হবে এমন পড়াশোনা। তাহলে সেই কেন শিক্ষামন্ত্রী লাফালাফি করে সংসদে ঢুকতে গিয়ে, কিন্তু এখানে ব্যর্থতা, বলবে যে আমি 2 দিন হয়েছে আসছি, কি করব। আপনি দেখেন প্রাইমারি স্কুলের অবস্থা, প্রাইমারি যে মন্ত্রণালয় আছে, কিন্ডার গার্ডেন যদি না থাকতো, প্রাইভেট যদি শিশু পড়ানো না হতো, 50 লক্ষের বেশি ছাত্রছাত্রী এবং স্টাফ তারা ওখানে আয়োজন করেছে, কিন্তু ওদের সরকারি কোনো সহায়তা নেই, এমনকি বৃত্তি পরীক্ষা দিতে গেলে তাদেরকে অ্যালাউ করে না। আমি এটা হলো অ্যাসোসিয়েশনে গিয়ে কথাগুলো শুনে এসেছি, একটা টক শোতে আমি এটা আয়োজন করেছিলাম। যাই হোক, মূল কথা হলো আমরা শুধু সরকারকে দোষারোপ করে লাভ নাই, আমিও এর জন্য দায়ী। আমি কেন এখনো রাস্তায় নামি নেই, বিদ্যুতের জন্য, গ্যাসের জন্য। তো সুতরাং প্রত্যেকটা লোক আজকে দেখেন গ্যাস, এই যে ডেকচি নিয়ে রান্না করতে পারছে না, বেরোচ্ছে, এটা তো মধ্যবিত্ত। আপনি গুলশান বনানি তো সমস্যা নাই, তাদের তো এসি চলছে। সুতরাং আমাদের বিষয়টা হলো যে আমাদের জনগণকে আরো জাগ্রত হতে হবে। ভোট প্রয়োগটা 70% লোকের ভোটের যেখানে মূল্য নাই, সেই দেশে বিদ্যুৎ আসবে কিভাবে? অন্যান্য দেশগুলো, পার্শ্ববর্তী দেশ আমাদের বঙ্গোপসাগর এবং আমাদের মাটির নিচে থেকে গ্যাস সরিয়ে নিয়ে যাচ্ছে, আর আমরা ওই পাকিস্তান আমলে 1 শোধনাগারে হইছে, শোধনাগার করতে পারি না, তেলের দাম কমাতে পারি না। একজন আজকে দেখতে আমি বলতেছিল যে এই শোধনাগারে একটা করলে আমরা আমাদের তেলের দাম অর্ধেকে নেমে আসবে।
আমরা পরের দেশ ভারতের উপরে নির্ভরশীল ছিলাম স্বাধীনতার পর থেকে। এখনো কেমন করছে এই সরকার। এখন আমরা বুঝতে পারছি না সরকারের মতিগতি কি। জনগণ আপনারা একটু লক্ষ্য রাখেন, সরকারের মতিগতিটা বোঝা দরকার। এই টেকনিক্যাল নলেজ সরকারকে দিয়ে লাভ নাই। সরকারের রাজনৈতিক অবস্থান কি? সরকারের বিশ্ব রাজনীতিতে কি আছে? কোন দেশের সাথে শত্রুতা, কোন দেশের সাথে চুক্তি, কোন দেশের সাথে নিরাপত্তা চুক্তি করবে, করছে, করবে না, এইগুলো আমাদের নজরে রাখতে হবে।